আলোচনায় অগ্রগতি হলেও পরমাণু ইস্যুতে অনড় অবস্থানে যুক্তরাষ্ট্র ও ইরান। সমৃদ্ধ ইউরেনিয়াম ওয়াশিংটনের কাছে হস্তান্তরের দাবি ট্রাম্পের, তেহরানের প্রত্যাখ্যান। যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলি বর্বরতা, লুটপাট ও ভবন গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ। গাজায় স্থবির ট্রাম্পের বোর্ড অফ পিস পরিকল্পনা, হামলা অব্যাহত। রাশিয়ার সীমান্ত অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলা, ৩ রেলকর্মী নিহত। পাল্টা আক্রমণে শিশুসহ আহত ৬। যৌথ পারমাণবিক মহড়ায় অংশ নেয় বেলারুশকে জেলেনস্কির হুঁশিয়ারি। আফ্রিকায় এবোলা পরিস্থিতির অবনতি, কঙ্গোয় ১৩৯ জনের মৃত্যু। সংক্রমণ ঠেকাতে যুক্তরাষ্ট্র প্রবেশে কড়াকড়ি। ভারত আফ্রিকা ফোরামের শীর্ষ সম্মেলন স্থগিত। এবং উত্তেজনার মধ্যে কিউবায় $10 কোটি অর্থ সহায়তা যুক্তরাষ্ট্রের। সামরিক উপস্থিতি নয়, মানবিকতা বিবেচনায় হাভানার পাশে থাকতে চায় ওয়াশিংটন, মন্তব্য ট্রাম্পের। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি মালিহা সোহরাওয়ার্দী। দুপক্ষের আলোচনায় অগ্রগতি হলেও পরমাণু ইস্যুতে এখনও কঠোর অবস্থানে যুক্তরাষ্ট্র ও ইরান। ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তরের দাবি জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে পারমাণবিক উপাদান কোনোভাবেই হাতছাড়া করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মুজতবা খামেনি। ভবিষ্যতে নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় এই সিদ্ধান্ত বলেও জানিয়ে দেওয়া হয়। যুক্তরাষ্ট্র ইরান সংঘাত নিরসনে কূটনৈতিক আলোচনার পাশাপাশি চলছে দুপক্ষের পাল্টাপাল্টি বক্তব্য ও অবস্থান। ইরানি সংবাদ মাধ্যম জানিয়েছে, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে পরোক্ষ আলোচনা অব্যাহত রয়েছে, আর এতে এখনও মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে পাকিস্তান। ইরানের সঙ্গে শান্তি আলোচনায় কিছু ইতিবাচক সংকেত পাওয়ার দাবি করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এখনই অতিরিক্ত আশাবাদী হওয়ার সময় নয় উল্লেখ করে তিনি জানান, আগামী কয়েকদিনের পরিস্থিতি নির্ধারণ করবে আলোচনা কোন দিকে যাবে। আলোচনায় অগ্রগতির বিষয়টি স্বীকার করে এখনও কোনো চুক্তি হয়নি বলে জানিয়েছেন ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ইস্যুকে বড় বাধা হিসেবে উল্লেখ করেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ইরানের কাছ থেকে উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তরের দাবি পুনর্ব্যক্ত করেছেন। হোয়াইট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ইরানের কাছে থাকা উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম সংগ্রহ করে সম্ভব হলে ধ্বংস করা হবে। একই সঙ্গে হরমুজ প্রণালীর ওপর কোনো ধরনের টোলের বিষয়েও বিরোধিতা করেন তিনি। আমরা উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম ফিরিয়ে আনব, এটা আমাদের দরকার নেই, চাইও না। আমরা সেটা ধ্বংস করে দেব, কিন্তু ইরানকে তা রাখতে দেব না। এদিকে ইরানের পারমাণবিক উপাদান বিদেশে না পাঠানোর নির্দেশ দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি। ইউরেনিয়াম বাইরে পাঠালে ভবিষ্যতে তেহরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার ঝুঁকি আরও বাড়ার আশঙ্কা থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় রয়টার্স। তবে যুক্তরাষ্ট্রের জন্য ইরান নিজেই পারমাণবিক উপাদানকে কম শক্তিশালী বা কম ঘনত্বে পরিণত করবে বলেও তথ্য উঠে এসেছে বিভিন্ন সংবাদ মাধ্যমে। ইরানের সঙ্গে যুদ্ধের সময় ইসরায়েলকে রক্ষা করতে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা মজুতের বড় অংশ শেষ হয়ে গেছে বলে জানিয়েছে দ্য ওয়াশিংটন পোস্ট। এদিকে ফক্স নিউজের নতুন এক জরিপে দেখা গেছে 60% আমেরিকান ইরানের সঙ্গে চলমান যুদ্ধের বিরোধিতা করছে। বাড়ছে জনমনে অসন্তোষও। ঘরবাড়ি পরিষ্কার থেকে শুরু করে রান্না বান্না সবই করছে মানবাকৃতির যান্ত্রিক রোবট। এ নিয়ে রিপোর্ট থাকছে সংবাদের শেষাংশে। যুদ্ধবিরতির মধ্যেও লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। স্থানীয় সময় বৃহস্পতিবারও অন্তত 4 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 9 জন। নেতানিয়াহু বাহিনীর বিরুদ্ধে অভিযানের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানে লুটপাটের ও ভবন গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এমন পরিস্থিতিতে হিজবুল্লাহকে সহায়তার অভিযোগে লেবাননের 9 ব্যক্তির উপর নতুন নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের এমন পদক্ষেপের নিন্দা জানিয়েছে হিজবুল্লাহ। লেবাননের দক্ষিণাঞ্চলে দিন দিন বেড়েই চলেছে ইসরায়েলি আগ্রাসন। হামলার লক্ষ্যবস্তু থেকে বাদ যাচ্ছে না হাসপাতাল, এতিমখানা থেকে শুরু করে বেসামরিক স্থাপনাও। স্থানীয় সময় বৃহস্পতিবারও দেশটির তেবনিন শহরে একটি হাসপাতালের পাশে দখলদাররা বিমান হামলা চালালে হতাহত হন কয়েকজন। এছাড়া শাওকিন শহরে এতিমখানার আশপাশে গোলাবর্ষণের কারণে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, মার্চের পর থেকে ইসরায়েলি হামলায় অন্তত 16টি হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে। স্বাস্থ্যকর্মী সহ নিহত হয়েছেন অন্তত 116 জন।
ইসরায়েলি হামলার পাশাপাশি সামনে এসেছে অঞ্চলটিতে লুটপাট ও ধ্বংসযজ্ঞের তথ্য। ইসরায়েলি দৈনিক হারেজ্জে প্রকাশিত এক প্রতিবেদনে দক্ষিণ লেবাননে চালানো অভিযানে নেতানিয়াহু বাহিনীর বিরুদ্ধে ব্যাপক লুটপাটের অভিযোগ আনা হয়েছে। 5 সেনার সাক্ষ্যের ভিত্তিতে ওই প্রতিবেদনে কারণ ছাড়াই স্কুল, ক্লিনিক ও বেসামরিক স্থাপনা গুড়িয়ে দেওয়ারও অভিযোগ উঠে এসেছে। দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর অবস্থান লক্ষ্য করে আবারও ড্রোন হামলার দাবি করেছে হিজবুল্লাহ। নাকুরা, তাইর, হারফা ও দিবিল এলাকায় হামলার কথা জানিয়েছে গোষ্ঠীটি। এ অবস্থায় সব পক্ষকে যুদ্ধবিরতি চুক্তি এবং আন্তর্জাতিক মানবাধিকার আইন মেনে চলার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। এদিকে হিজবুল্লাহর সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে লেবাননের 9 ব্যক্তির ওপর নতুন করে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। তালিকায় হিজবুল্লাহর কয়েকজন সংসদ সদস্য, আমাল আন্দোলনের নেতা এবং লেবাননের 2 সামরিক কর্মকর্তাও রয়েছেন। একই সঙ্গে সশস্ত্র সংগঠনটির অর্থায়ন বন্ধে তথ্য দিলে $1 কোটি পুরস্কারেরও ঘোষণা করেছে ওয়াশিংটন। চলমান সংঘাতের প্রভাবে গভীর অর্থনৈতিক সংকটে পড়েছে লেবানন। চলতি বছর অর্থনীতি 7 থেকে 10% পর্যন্ত সংকুচিত হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন দেশটির অর্থমন্ত্রী ইয়াসিন জাবের। গাজায় বিভিন্ন এলাকায় ইসরায়েলি হামলায় অন্তত 5 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন বেশ কয়েকজন। এদিকে গাজাগামী সুমুদ ফ্লোটিলার একটি জাহাজ থেকে আটক শতাধিক কর্মী তুরস্কে পৌঁছেছেন। আটক অবস্থায় নির্যাতন ও দুর্ব্যবহারের অভিযোগ করেছেন তারা। এদিকে উপত্যকার ভবিষ্যৎ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অফ পিস পরিকল্পনাও স্থবির অবস্থায় রয়েছে। যুদ্ধবিরতির আলোচনা চললেও গাজা জুড়ে থেমে নেই হামলা পাল্টা আক্রমণ। স্থানীয় সময় বৃহস্পতিবার গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসের আল মাওয়াসি এলাকায় বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। বাস্তুচ্যুতদের একটি তাঁবু লক্ষ্য করে চালানো হামলায় কয়েকজন ফিলিস্তিনি হতাহত হন। এলাকাটি বর্তমানে হাজার হাজার বাস্তুচ্যুত মানুষের আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত হচ্ছে। বৃহস্পতিবার রাত থেকেই আলাদা হামলায় আরও কয়েকজন নিহত হয়েছেন, যাদের মধ্যে শিশুও রয়েছে। মানবিক সহায়তা সংস্থাগুলো বলছে, নিরাপদ আশ্রয়েও এখনও মানুষ নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে। অন্যদিকে ইসরায়েল বলছে তারা হামাসের অবস্থান লক্ষ্য করেই অভিযান চালাচ্ছে। তবে বেসামরিক হতাহতের ঘটনায় নতুন করে উদ্বেগ বাড়ছে আন্তর্জাতিক মহলে। এদিকে গাজাগামী একটি ফটিলা থেকে আটক শতাধিক কর্মী বৃহস্পতিবার তুরস্কে পৌঁছেছেন। তারা অভিযোগ করেন আটক অবস্থায় তাদের উপর নির্যাতন ও দুর্ব্যবহার করা হয়েছে। অনেকের শরীরে আঘাতের চিহ্ন পাওয়ার কথাও জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। এর আগে আন্তর্জাতিক জলসীমায় নৌযান আটক করার ঘটনায় ইসরায়েলের বিরুদ্ধে পশ্চিমা দেশগুলোতে শুরু হয়েছে তীব্র সমালোচনা। ঘটনাটি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র সহ একাধিক পশ্চিমা দেশ। তবে ইসরায়েল এসব অভিযোগ অস্বীকার করে আসছে। অন্যদিকে গাজার ভবিষ্যৎ নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিস পরিকল্পনা কার্যত স্থবির হয়ে পড়েছে। জাতিসংঘে তার বিশেষ দূত নিকোলাই সতর্ক করে বলেন, গাজা বিভক্ত হয়ে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে। জানান, হামাস অস্ত্র না ছাড়লে পুনর্গঠন ও অর্থায়ন কার্যত অসম্ভব হয়ে যাবে। অন্যদিকে হামাস এই মন্তব্য প্রত্যাখ্যান করে জানায়, এটি দখলদার বাহিনীর আগ্রাসন ও অবরোধ আরও কঠোর করার অজুহাত তৈরির চেষ্টা। মানবাধিকার সংস্থাগুলো বলছে, যুদ্ধবিরতির আশ্বাস থাকলেও গাজায় ত্রাণ প্রবেশ এখনও সীমিত। রাশিয়ার ব্রিয়ানস্ক অঞ্চলে ইউক্রেনীয় ড্রোন হামলায় 3 রেলকর্মী নিহত হয়েছেন। কিয়েভে পাল্টা হামলা চালিয়েছে রুশ সেনারাও। এতে শিশুসহ আহত হয়েছেন অন্তত 6 জন। এদিকে রাশিয়া ও বেলারুশের যৌথ পারমাণবিক মহড়ার সমালোচনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মিনস্কে হুঁশিয়ারি দিয়ে বলেন, মস্কোর সঙ্গে যৌথ কোনো আগ্রাসী পদক্ষেপ নিলে তার পরিণতি হবে ভয়াবহ। তবে বেলারুশের প্রেসিডেন্টের দাবি, এটি সম্পূর্ণ প্রতিরক্ষামূলক মহড়া। স্থানীয় সময় বৃহস্পতিবার রাশিয়ার ব্রিয়ানস্ক সীমান্ত অঞ্চলে ইউক্রেনীয় ড্রোন হামলায় একটি ট্রেনের ইঞ্জিনে আঘাত লাগে। এই ঘটনায় কয়েকজন রেলকর্মী নিহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় কর্তৃপক্ষ। অন্যদিকে ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলীয় শহর সুমিতে রুশ হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন, যার মধ্যে শিশুও রয়েছে। ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, রাতভর রাশিয়া দেশটির বিভিন্ন অঞ্চলে 116টি ড্রোন ছোড়ে। এই হামলা নতুন করে ভয় ও অনিশ্চয়তা বাড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে। একই সময় লিথুনিয়া ও লাটভিয়ায় নিজেদের আকাশসীমায় ড্রোন শনাক্ত করার পর সতর্কতা জারি করেছে। নিরাপত্তা নিশ্চিত করতে ন্যাটো যুদ্ধবিমান দ্রুত উড্ডয়ন করে। বাল্টিক অঞ্চলে এই ধরনের অনুপ্রবেশ নিয়ে উদ্বেগ বাড়ছে ক্রমেই। কিয়েভ বলছে, রাশিয়ার জ্যামিংয়ের কারণে ড্রোন দিক হারিয়ে অন্য দেশের আকাশসীমায় ঢুকে পড়ছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বেলারুশকে নতুন করে সতর্ক করেছেন। বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় হুঁশিয়ারি দেন, মস্কোর সঙ্গে যৌথ কোনো আগ্রাসী পদক্ষেপ নিলে তার পরিণতি ভয়াবহ হবে। এই বার্তা এসেছে এমন
সময়ে যখন রাশিয়া ও বেলারুশ যৌথ পারমাণবিক মহড়া চালাচ্ছে। ইউক্রেনের আশঙ্কায় এই মহড়া ভবিষ্যৎ হামলার প্রস্তুতি হতে পারে। Уважаемые товарищи, добрый день. বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে ভিডিও কনফারেন্সে মহড়ায় অংশ নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানান, রাশিয়া ও বেলারুশের পারমাণবিক টায়ার্ড অর্থাৎ স্থল, সমুদ্র ও আকাশ ভিত্তিক পারমাণবিক সক্ষমতা বর্তমান বৈশ্বিক উত্তেজনা ও নতুন হুমকির মুখে ইউনিয়ন স্টেটের সার্বভৌমত্বের নির্ভরযোগ্য গ্যারান্টর হিসেবে কাজ করবে। আর আলেকজান্ডার লুকাশেঙ্কো দাবি করেন, এই যৌথ মহড়া দুই দেশের নিয়মিত সামরিক সমন্বয়ের অংশ এবং এটি কারোর জন্য হুমকি নয়। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার চলা এই মহড়ায় অংশ নেয় কৌশলগত ক্ষেপণাস্ত্র বাহিনী, উত্তর ও প্রশান্ত মহাসাগরীয় নৌবহর, দূরপাল্লার বিমান বাহিনী এবং বিভিন্ন সামরিক জেলার ইউনিট। রুশ কর্তৃপক্ষের দাবি, সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এটি তাদের সবচেয়ে বড় পারমাণবিক মহড়াগুলোর একটি, যেখানে প্রায় 64,000 সেনা অংশ নেয়। তবে এই মহড়াকে ঘিরে ইউক্রেন ও ন্যাটো মিত্রদের মধ্যে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। পুরনো ক্ষত আবারও উস্কে দিয়েছে ওয়াশিংটন হাভানা সম্পর্ক। 1996 সালের কিউবা আকাশসীমায় দুটি বিমান ভূপাতিত করার ঘটনায় 4 জন নিহত হন। সেই ঘটনার প্রেক্ষিতে সম্প্রতি কিউবার সাবেক প্রেসিডেন্ট রাউল কাস্ট্রোর বিরুদ্ধে হত্যার অভিযোগ আনে মার্কিন বিচার বিভাগ। তবে এই ঘটনাকে জঘন্য অপরাধ বলে প্রত্যাখ্যান করেছে হাভানা। কিউবার অভিযোগ, সামরিক পদক্ষেপের অজুহাত তৈরি করতেই এই মামলা সামনে এনেছে ওয়াশিংটন। এরই মধ্যেই ক্যারিবীয় অঞ্চলে পৌঁছেছে মার্কিন বিমান বাহিনী রণতরী ইউএসএস নিমিজ। সময়টা প্রায় একই হওয়ায় নতুন করে জল্পনা তৈরি হয়েছে দুই দেশের সম্পর্কে। তবে পরিস্থিতি আরও উত্তপ্ত হবে না বলে আশ্বাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ট্রাম্প। তিনি দাবি করেন, ইউএসএস নিমিজের উপস্থিতি কিউবাকে ভয় দেখানোর জন্য নয়, বরং মানবিক কারণেই কিউবাকে সহায়তা করতে চায় যুক্তরাষ্ট্র। বিশেষ করে কিউবান ও আমেরিকানদের দেশে ফিরে সহায়তার সুযোগ করে দিতে চান বলেও জানান তিনি। মার্কিন সাউদার্ন কমান্ড জানিয়েছে, বৈশ্বিক স্থিতিশীলতা নিশ্চিত করতেই ক্যারিবীয় অঞ্চলে রণতরী মোতায়েন করা হয়েছে। অন্যদিকে নিষেধাজ্ঞা ও তেল অবরোধের মাধ্যমে কিউবার উপর চাপ অব্যাহত রেখেছে ওয়াশিংটন। স্থানীয় সময় বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে আলাপে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, বর্তমান পরিস্থিতিতে কিউবার সঙ্গে সমঝোতার সম্ভাবনা খুবই কম, তবে তারা আলোচনার জন্য সবসময় প্রস্তুত যদি পরিস্থিতি পরিবর্তন হয়। রুবিও জানান, যুক্তরাষ্ট্রের দেয়া $10 কোটি মানবিক সহায়তা গ্রহণ করেছে কিউবা। 1959 সালের বিপ্লবের পর কিউবা কমিউনিস্ট শাসনের অধীনে। সব মিলিয়ে কূটনৈতিক টানাপোড়েনের মধ্যেও যুক্তরাষ্ট্র কিউবা সম্পর্ক এখনও অনিশ্চয়তার দোলাচলে। তবে কূটনৈতিক যোগাযোগ চালু থাকায় পরিস্থিতি দ্রুত বদলাতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। আগামী দিনগুলোতে দুই দেশের সম্পর্কে নতুন কোনো অগ্রগতি আসতে পারে বলে ধারণা তাদের।